রিয়াল মাদ্রিদে জাভি আলোনসোর আন্ডারে ভিনিসিয়াস বা রদ্রিগোরা সেইভাবে পারফর্ম করতে পারতেছে না, এনরিকে ব্যবহার করা হচ্ছে না। সো আপনি ব্রাজিল ফ্যান হিসেবে এই বিষয়টা নিয়ে অবশ্যই কনসার্ন ফিল করবেন। অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র ব্রাজিল ফ্যানরা আমরা দেখতে পাইতেছি যে প্রতিনিয়তই একটার পর একটা অকওয়ার্ড নিউজ আসে রিয়াল মাদ্রিদের ওই জায়গা থেকে, যে কোনোদিন শোনা যাচ্ছে যে ও জাভি আলোনসোর উপরে প্লেয়াররা সেইভাবে আস্থা রাখতে পারতেছে না। অ্যাট দ্য সেম টাইম প্লেয়ারদের উপরে নাকি জাবির কন্ট্রোল হারাই যাইতেছে, মানে বিভিন্ন বাজে নিউজ বা নেগেটিভ নিউজ। তো এই জায়গা থেকে আপনি অনেকে আবার কার্লো আনচেলত্তিকে মিস করতেছেন। সো এই জিনিসগুলো কেন হইতেছে, কেন রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা একদম আপ টু দ্য মার্ক না, কেন তারা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারতেছে না, সেইটা নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলার ট্রাই করবো। যদিও আমি ক্লাব পর্যায়ে খুব একটা স্পেশালিস্ট না, এই বিষয়ে আমি খুব ডিটেল জানি তা না, শুধুমাত্র আমার ফুটবলীয় জ্ঞান যতটুকু আমাকে বলে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। এখন সেইটা ভুলও হইতে পারে, ঠিকও হইতে পারে। সো ধরেন আপনার বাবা আপনার জন্য একজন টিচার রেখে দিছে, যিনি আপনি কখন ঘুম থেকে উঠতেছেন, কি খাইতেছেন, পরীক্ষা হলে কিভাবে লিখতেছেন, পরীক্ষা হলে আপনি কতক্ষণ ওয়াশরুমে থাকলেন, কতক্ষণ পরীক্ষার ভিতরে লেখালেখি করলেন, এই দিকে তো ওনার অতটা খেয়াল নাই। ওনার ধরেন যে চিন্তা ভাবনা যে তুমি কি লিখবা এবং রেজাল্ট কি হবে, এই দুটার উপরে উনি খুশি। সো আপনি ধরেন এইটা দিয়ে রেজাল্ট ভালো করতেছেন এবং আপনি 3-4 বছর ধরে এই টিচারের আন্ডারে পড়াশোনা করলেন। এখন কোনো কারণে ওই টিচার চলে গেছে বা ওই টিচারকে সরাই দেওয়া হলো এবং নতুন যে টিচার আপনার জন্য রাখা হয়েছে উনি আবার ধরেন যে আগের টিচারের মতো না, উনি একদম ধরেন আপনার সকাল 8টায় উঠেই খাইতে হবে, আপনার 12টার সময় এই কাজ করতে হবে, পরীক্ষা হলে আপনি ডাইন হাত দিয়ে লিখবেন না বাম হাত দিয়ে লিখবেন সেটাও ধরেন উনি সিলেক্ট করে দেবে, আপনি ওয়াশরুমে কতক্ষণ থাকবেন যাবেন এটাও ধরেন উনি সিলেক্ট করে দেবে। তো একজন হলো সিস্টেমেটিক আর একজন হলো আপনাকে অনেক ফ্রিডম দিত। সো যখন আপনাকে ওই যে আপনার একটা নিয়ম হয়ে গেছে আপনি 12টায় একটা উঠে খাবেন, ওইটা থেকে উঠে হঠাৎ করে বলা হবে যে সকাল 8টায় উঠেই খাইতে হবে, ওইটা আপনার জন্য প্যাথেটিক হয়ে যাবে। আপনি ওইটার সাথে কোপ আপ করতে গিয়ে স্ট্রাগল করবেন, খুব স্বাভাবিক বিষয়। সকাল 8টায় উঠে আপনি খাইতে পারবেন না, খাইতে গেলে বমি আসবে, আপনার দুর্বল লাগবে। এবং যখন আপনি এই একটা আপনার রুটিনে চেঞ্জ আসবে তখন স্বাভাবিকভাবেই ওই একটা ঝিমানো ভাব বা স্ট্রাগল করাটা পুরো দিনের ভিতরে স্পষ্ট হবে। এখন জাভি আলোনসো এবং কার্লো আনচেলত্তির বিষয়টা অনেকটা রিয়াল মাদ্রিদের সিমিলার কাহিনী হইতেছে। জাভি আলোনসো হলো তুমি কি করবা, মাঠের বাইরে ট্রেনিং কখন করবা, কোন ট্রেনিং এ সেশনে কিভাবে থাকবা, তুমি তোমার লাইফ স্টাইল কিভাবে চলবে সেটা ধরেন জাভি কন্ট্রোল করতে চায় সিস্টেমেটিক ওয়েতে। একজন কোচের যে পাওয়ার ওইটা প্রপার কন্ট্রোলটা জাভির আন্ডারে রাখতে চায়। অন্যদিকে আমাদের কার্লো আনচেলত্তি ছিল ধরেন যে পুরো ফ্রিডম, তুমি কি করতেছো, ট্রেনিং সেশন 2-1টা বাদ দিতেছো কোনো সমস্যা নেই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতেছো, এদিকে যাইতেছো ওদিকে যাইতেছো সমস্যা নাই, আনটিল তুমি মাঠের পারফরমেন্সটা আমাকে দাও। মানে অফ দ্য ফিল্ড উনি অনেক বেশি ফ্রিডম দিত। তো যখন ওই রিয়াল মাদ্রিদের প্লেয়াররা অনেক বেশি ফ্রিডম পেতে পেতে অভ্যস্ত, তখন হঠাৎ করে জাবি এসে তাদের ফ্রিডমটা যখন লিমিটেড করে দিছে তখন স্বাভাবিকভাবেই তারা একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। তাদের ওই 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 নতুন সিস্টেমের সাথে একটু তাল মিলাইতে সমস্যা হইতেছে, যেমনটা ধরেন আপনার 12টার খাবার 8টার সময় খাইতে গেলে যেমন একটা তাল মিলাইতে সমস্যা হয়। এবং এই কারণে আমার কাছে মনে হয় প্লেয়ারদের অফ দ্য ফিল্ড যেহেতু একটা কন্ট্রোল চলে আসতেছে বা স্ট্রাগল চলতেছে, তো ওইটার একটা ছোট বলুন মাঝারি বলুন বড় বলুন যে কোনো একটা প্রভাব মাঠের পারফরমেন্সে পড়তেছে, যার কারণে তাদের পারফরমেন্সটা একটু হলেও ডাল হইতেছে। এগুলো নাম্বার 1 অফ দ্য ফিল্ডের কাহিনী। এবার আসেন অন দ্য ফিল্ড। অন দ্য ফিল্ডের সেম কাহিনী। কার্লো আনচেলত্তি হলো প্লেয়ারদের অনেক ফ্রিডম দিত, অফ দ্য ফিল্ড যেমন অন দ্য ফিল্ড তেমন। কিরকম, তুমি বল পাইতেছো, কার্লো আনচেলত্তি আগে ডিসাইড করে দিতেছেন যে আমাদের গোলটা কি, আমরা কি করতে চাইতেছি, মাঠের ভিতরে আমরা কি করব, কোন টার্গেটে যাব, কিভাবে কোন অ্যাপ্রোচে খেলবো, ওইটা ধরনের বলে দিতেছে। বাট তুমি যখন বল পাইতেছো তোমার গোলটা আমি সেট করে দিছি, তো বল পাওয়ার পরে তুমি ড্রিবলিং করে এখানে যাবা, প্রেস করবা, নাকি তুমি রান মেক করবা, নাকি তুমি পাস দিয়ে যাবা, এইটা টোটালি তোমার নিজের ক্রিয়েটিভিটির উপরে, তুমি কি করতে চাইতেছো এইটা করবা। তো একটা স্বাভাবিকভাবে অনেক বড় ফ্রিডম ছিল প্লেয়ারদের ভিতরে। কিন্তু তার মানে এইটা না যে ধরেন তুমি যেটা করতে চাইতেছো তুমি লাগামহীন ভাবে ওইটাই করে যাও, তুমি ভুল করে যাও আমি ওভারলোক করে গেলাম, বিষয়টা এরকম ছিল না। যেমন ধরেন যে ভিনিসিয়াসের ক্ষেত্রে একটা উদাহরণ দেই, যখন জিদানের আন্ডারে ভিনিসিয়াসের পারফরমেন্স ডাল হচ্ছিল, মানে খুব খারাপ যাচ্ছিল, অনেক বেশি সমালোচনা হচ্ছিল, তখন এসে কিন্তু কার্লো আনচেলত্তি ওর পারফরমেন্স যথারীতি একদম ভালো করে ফেলো। কিভাবে,
উনি দেখছেন যে ভিনিসিয়াস যা করতেছে এভরিথিং ওয়াজ গুড আনটিল দ্য ফিনিশিং এ গিয়ে আসলে ভিনিসিয়াসের সমস্যা হইতেছিল এবং কার্লো আনচেলত্তি স্পষ্ট বলে দিচ্ছে যে তুমি বক্সের ভিতরে যায় কনফিউজড হয়ে যেতেছো। তো এইটা হলে হবে না, তুমি যখন সেকেন্ড টাচটা করতেছো আইদার তুমি শুট করবে অথবা তুমি অ্যাসিস্টের জন্য বল ছাড়িয়ে দেবা, কনফিউজড হওয়া যাবে না। এবং দেখেন ওইখান থেকে আসার পরে ও বেঞ্জামাকে যেভাবে অ্যাসিস্ট করছে নিজেও সেভাবে গোল করতে পারছে। সো সমস্যা হইতেছে তোমার একটা জিনিসে, সমাধান আমি করে দেব, কিন্তু তোমাকে আমি একটা সিস্টেমের ভিতরে রাখবো না। তোমার যেটা মন চাইতেছে, ক্রিয়েটিভিটি আছে, ওটাকে ইউজ করে তুমি সফল হও। এটা ছিল ধরেন কার্লো আনচেলত্তির সিস্টেম। অন্যদিকে আমাদের জাভি আলাসের যে জিনিসটা করতেছে, উনি হলো যে তুমি বল পাওয়ার পরে কি করবো ওইটা আমি ডিসাইড করে দেবো। হ্যাঁ, তুমি বল পাওয়ার পরে কখন প্রেস করবা, কখন পাস দিবা, কখন ওইটাকে নিয়ে রান মেক করবা, ড্রিবলিং করবা, সবকিছুর একটা কন্ট্রোল, যেমন অফ দ্য ফিল্ড কন্ট্রোল রাখতে চায়, অন দ্য ফিল্ড কন্ট্রোল রাখতে চায়। সো এইটাই স্বাভাবিকভাবে এইটার সাথে প্লেয়াররা যেহেতু কার্লো আনচেলত্তির আন্ডারে ওই ক্রিয়েটিভিটির উপরে বেস করে দীর্ঘদিন খেলছে। আপনি ধরেন বর্তমানে যারা খেলছে ভিনিসিয়াস, রদ্রিগো কিংবা জুড বেলিংহ্যামের কথা বলুন, এমবাপ্পের কথা বলুন, তারা যেহেতু প্রথম থেকে ওই ফ্রিডমটা পায়ে আসছে, এখন একটা সিস্টেমেটিক ওয়েতে ঢুকতে গিয়ে তাদের স্ট্রাগল করতে হইতেছে। এখন একটা সিস্টেমেটিক ওয়ে থেকে বের হয়ে ফ্রিডমের ভিতরে যাওয়াটা ইজি, বাট একটা ফ্রিডম থেকে সিস্টেমেটিক ওয়েতে ঢোকা, যেটার সাথে আপনি ইউজ টু না, এতদিন ইউজ টু ছিলেন ফ্রিডমের সাথে, সেইটার সাথে ইউজ টু হওয়া একটু হলেও টাফ। এবং ওইটার স্ট্রাগল পিরিয়ড চলতেছে রিয়াল মাদ্রিদে, এবং এইটা হয়তো আরো কয়েকদিন চলবে, এবং এই কারণে রিয়াল মাদ্রিদ ধারাবাহিক হইতে পারতেছে না। এখন কথা হলো যে আসলে এটা কি খারাপ কিনা? আমি তো খারাপ দিক দেখি না। খারাপ দিক কেন দেখি না? কারণ কি, আপনি যদি খেয়াল করে দেখেন, ম্যান সিটির একটা উদাহরণ দিই, অনেকগুলো উদাহরণ হয়তো বা দেওয়া হইতেছে, উদাহরণ দিলে বোঝা সহজ। ম্যান সিটি যখন পেপ গার্দিওলাকে নিয়োগ দিল, ওই বছরের আগের বছর, মানে যে যে সিজনে ওকে নিয়োগ দেওয়া হলো, তার আগের সিজনে খুব সম্ভবত ওরা ছিল ইপিএল চ্যাম্পিয়ন, আমি যদি ভুল না করি, বা তার আগের সিজন, মানে খুব ইপিএল এ খুব ভালো করতেছিল। তো আপনি ইপিএল চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার আনছেন, তো পরের সিজনটা তো আপনারা আরো ফাটাই দেওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল কি পরের সিজনটা ওদের মোটামুটি খারাপ গেছে। খারাপ কেন গেছে? বিকজ পেপ গার্দিওলা হলো ওই টাইপের কোচ যেমনটা জাবি করতে চাইতেছে, একটা সিস্টেমের ভিতরে তার ফিলোসফিটা অ্যাপ্লাই করতে চাইতেছে, এবং ওইটা যখন অ্যাপ্লাই হয়েছে টাইম নিছে, একটা সিজন হয়তো ভালো যায় নাই, বাট পরের সিজন গুলোতে কিন্তু দেখা গেছে যে পেপ গার্দিওলার ফিলোসফিকে কাজে লাগে ওরা ইপিএলটারে পুরা একদম মুড়ি মুরকির মতো বানাই ফেলেছে, মন চাইতেছে ট্রফি নিয়ে যাইতেছে। তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট দ্য ফ্যাক্ট ইজ জাবি তো এখনো অতটা পরীক্ষিত না। সো পেপ গার্দিওলার উপরে আপনি যতটা ভরসা করতে পারবেন, জাবি কিন্তু ওইটা করতে পারবে, এটা কিন্তু না। এবং রিয়াল মাদ্রিদ হলো এমন একটা ক্লাব যেখানে আপনাকে একদম রেজাল্ট দিতে হবে, রেজাল্ট বের করতে হবে। দেখেন পেপ গার্দিওলা যখন প্রথম সিজনটাতে একটু খারাপ গেছে, ওনাকে কিন্তু কেউ কোশ্চেন মার্ক তুলতে পারে না, বিকজ ম্যান সিটি ওই টাইপেরই ক্লাব ছিল দ্যাট টাইম। বা আপনি যদি বর্তমানে আর্সেনালের কথা দেখেন, আর্তেতাকে কিন্তু টাইম দেওয়া হচ্ছে, ওকে তুমি সাকসেস পাবা আস্তে আস্তে, তোমার ফিলোসফিটাকে কাজে লাগাও। রিয়াল মাদ্রিদে ফিলোসফিটাকে কাজে লাগানোর খুব একটা টাইম দেওয়া হয় না, বা টাইম না হলেও মানে টাইম না পেলে তো তখন আপনার ওই ফিলোসফিটাকে নিয়ে খুব দ্রুত কাজ করতে হয়, এবং ওইটা ক্লিক করার পসিবিলিটি তখন 50-50 থাকে। অন্য ক্ষেত্রে যদি 80% থাকে, তখন 50-50 থাকে। সো অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, আপনি যদি চান যে জাবি ভুল করতেছে বা জাবিকে স্যাক করে দেন, এটা কোনো সমাধান না। সমাধান হবে যে জাবির যে ট্যাকটিক্স বা ওনার যে ফিলোসফি, এইটা যেন মাঠের ভিতর অ্যাপ্লাই হয় এবং প্লেয়াররা ওইটাকে কোপ আপ করতে পারে। কজ স্যাক করে দেওয়াটাই আমার কাছে মনে হয় খুব বড় সমাধান না। কজ প্রত্যেকটা কোচেরই আলাদা আলাদা ফিলোসফি থাকে, ওই ফিলোসফি থেকে বের হওয়া যায় না। আপনি ফিলোসফির ভিতরে কিছু অ্যাড করবেন, কিছু রিমুভ করবেন, বাট আপনি পুরোপুরি ফিলোসফি থেকে যখন ভেঙে যাবেন, সরে যাবেন, তখন আপনার নিজের কনফিডেন্স থাকবে না। এবং আপনি যে নাবিককে দিয়ে জাহাজটা চালাইতেছেন, সেই নাবিক যদি তার কনফিডেন্স হারাই ফেলে, দেন ওই জাহাজ কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নাই। এবং ওই জাহাজ যদি ভালো দিকে যায়, নাবিক কি করতে চাইতেছে উনি নিজেও জানবেন না। সো এটি কিন্তু বড় একটা পয়েন্ট। এখন যে জিনিসটা নিয়ে আমি অ্যাজ এ ব্রাজিল ফ্যান কনসার্নের ভিতরে আছি, সেটা হলো যে ভিনিসিয়াসদের অবস্থা। আপনি যদি খেয়াল করে দেখেন, জাবি যে জিনিসটা করতে চাইতেছে এটা সিস্টেমেটিক ওয়ে, বাট ব্রাজিলিয়ানরা সিস্টেমেটিক ওয়েটার সাথে খুব একটা যায় না। এটা হলো বড় সমস্যা। কেন বড় সমস্যা? ব্রাজিলিয়ানরা হলো ধরে যে বল পাইছে, হ্যাঁ হুদাই একটা ড্রিবলিং করতে যাবে, কোনো কারণ ছাড়া একটা স্পিন মেরে দেবে, স্কিল দেখাই দিবে, কোনো কারণ ছাড়া একটা টাইট অ্যাঙ্গেল আউট অফ দ্য বক্স গিয়ে সে একটা শট মারতে চাইবে।
চিন্তা ভাবনা মানে আপনি নর্মালি যে চিন্তা ভাবনা করতেছেন সেই চিন্তা ভাবনার ভিতরে এরা থাকে না। এরা জার্মানদের মতো কমান্ড ফলো করে না। এরা ধরেন স্প্যানিশদের মতো ট্যাকটিক্সের উপর খুব বেশি জোর দেয় না। তো ভিনিসিয়াসরা ওই জিনিসটা পারতেছে না। এবং আপনি দেখেন ভিনিসিয়াস স্ট্রাগল করতেছে, রদ্রিগো কেন সুযোগ পাইতেছে না? রদ্রিগো সুযোগ পাইতেছে না বিকজ ট্রেনিং এ যাবি যেভাবে বলতেছে, যেভাবে আউটকামটা চাইতেছে, হয়তো বা সেইভাবে হইতেছে না বিকজ ওরা এইটার সাথে ইউজ টু না। যাবি বলতেছে এইভাবে, কিন্তু রদ্রিগো ধরেন যে সে তার ন্যাচারাল ফুটবল খেলতে যাইতেছে। তো এই দুইটার ভিতরে যখন ক্লাস হইতেছে তখন যাবি বলতেছে ওকে ফাইন, ও আপাতত আমার সাথে যাচ্ছে না, বেঞ্চ করে দিই। একজন খেলোয়াড়কে কিন্তু বেঞ্চ করার প্রসেস আছে। আপনি চাইছেন বসাই দিয়েছেন, ব্যাপারটা এরকম না। আমার প্ল্যানের সাথে যাচ্ছে না, ফিলোসফির সাথে ক্লাশ হইতেছে, আমি যেভাবে চাচ্ছি সেইভাবে প্লেয়ারটা ডেলিভার করতে পারতেছে না, ওকে ফাইন, আমি সেকেন্ড অপশনে যাই। এইটাই হয়তো বা হইতেছে, যার কারণে যাবি বসাই দিতেছে। এইটা আসলে আমাদের জন্য বড় কনসার্নের জায়গা, যে ওয়ার্ল্ড কাপের আগের সিজনে এসে ওরা এমন একটা সিচুয়েশনের ভিতরে পড়ে গেছে যেখানে ডেলিভার করাটা ওদের জন্য টাফ, ব্রাজিলিয়ানদের জন্য টাফ, যেখানে রদ্রিগোর ফিউচারটা আনসার্টেন হয়ে যাইতেছে। আমাদের এনরি কি করবে, হয়তোবা লোনে যাইতেছে, লোনে গিয়েও আসলে হাফ অফ দ্য সিজন, অর্ধেক একটা সিজনে গিয়ে পারফর্ম করাটাও একটা টাফ। ওয়ার্ল্ড কাপের একটা প্রেশার তো আলাদা থাকতেছি, আমি ওয়ার্ল্ড কাপে যাইতে চাইতেছি। এইটা আসলে আমাদের জন্য বড় সমস্যা হয়ে যেতে পারে। তবে এইখান থেকে একটু যদি আশার আলো আপনি দেখতে চান, সেটা হলো যে ভিনিসিয়াসরা যখন এইখানে একটু ডাল হয়ে যাবে, পারফরমেন্স খুব একটা ভালো হইতেছে না, তখন ওরা ন্যাশনাল টিমে গিয়ে দেখবে যে আরে আমি যার আন্ডারে সব থেকে ভালো করি সেই কার্লো আনচেলত্তি আমার ডাকা উঠে, তখন আবার কার্লো আনচেলত্তি ওদের মোরালি বুস্ট আপ করতে পারবে। দ্য ফ্যাক্ট ইজ যে আমাদের জন্য পজিটিভ একটা দিক আছে যে কার্লো থাকায় ভিনিসিয়াসরা ভালো করতে পারে। বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ক্লাব পর্যায়ের ওই রিদমটা না থাকলে ওই ওয়ার্ল্ড কাপের আগে আপনি 4-5 দিন 10-12 দিন প্র্যাকটিস করে ওই রিদমটা পুরোপুরি ফেরত আনতে পারবেন না। সো আমাদের প্রে করা উচিত বিশেষ করে ভিনিসিয়াস যেন জাবের এর সাথে মিলে যায়, কোপ আপ করতে পারে। রদ্রিগো যদি মনে করে যে না আমার সাথে একদমই যাচ্ছে না, যাবি আমাকে প্ল্যানে রাখতেছে না, ও যদি দলটা চেঞ্জ করে এবং ভালো একটা ক্লাবে যায়, কোনো ভুল ডিসিশন না নেয়, এবং এনরিক তো যাচ্ছেই, লোনে মোটামুটি লিওতে চলে যাচ্ছে, এটা কনফার্ম হয়ে যেতেছে। এবং আমি আশা করবো যে ভিনিসিয়াস বেসিক্যালি যেন এই সিস্টেমটার সাথে মানায় নিতে পারবে, বিকজ কোচের সিস্টেমের সাথে মানায় নেওয়াটাও একটা বড় ক্যাপাবিলিটি আমার কাছে মনে হয়। আপনি শুধুমাত্র নিজের ইচ্ছা মতো চললে সবকিছু হবে না দুনিয়াতে, এই আর কি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ একটা স্ট্রাগল পিরিয়ড পার করতেছে, এবং এটা থেকে বের হওয়াটা মোটেও সহজ না বিকজ প্লেয়াররা কিন্তু এইটার সাথে ইউজ টু না। বাট যদি ক্লিক করে যায় তাহলে আসলে নিয়ার ফিউচারে অনেক ভালো কিছু হইতে পারে। আর যদি ক্লিক না করে তাহলে জাবের জন্য একটা ডিজাস্টার ওয়েট করতেছে, একদম ডিজাস্টার হয়ে যেতে পারে। বিকজ রিয়াল মাদ্রিদ হয়তো আপনাকে একটা সিজন টাইম দিতেছে, 1.5 সিজন টাইম দিবে, বাট এমন না যে আপনাকে আপনার ফিলোসফি অ্যাপ্লাই করার জন্য আপনাকে 3-4 সিজন দিবে, আপনাকে মাথায় তুলে রাখবে, এমন কিছু হইতে যাইতেছে বলে আমার কাছে মনে হয় না। তো এই ছিল আজকের আলোচনা। যদিও আলোচনাটা একটু অগোছানো বিকজ আমি ভাই রিয়াল মাদ্রিদ বা ক্লাব পর্যায়ে নিয়ে ওইভাবে কথা কখনো বলি নাই বা অভ্যাস নেই। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।